আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বর্তমান বিরূপ পরিস্থিতি মোকাবেলা করার জন্য আওয়ামী লীগ 4টি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে কারোর সঙ্গে আমার তেমন কোনো যোগাযোগ নেই, কিন্তু একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে, আবার একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের প্রথম যে শ্রেণীর বা প্রথম সারির 4টি রাজনৈতিক দল, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এই 4টি দলকে বহুদিন ধরে 1986 থেকে আজ অবধি ঘনিষ্ঠভাবে দেখার সুযোগ হয়েছে। এবং সেই যে 86 সনে, তখন থেকেই দেখা গেল এই সকল দলের যারা প্রধান আছেন তাদের সঙ্গে চলাফেরা, উঠা বসা, কথাবার্তা, তারপরে সাংবাদিক হিসেবে তাদেরকে দেখা, একজন ভোটার হিসেবে তাদেরকে মূল্যায়ন করা। এবং যেহেতু দুটো দলে, আওয়ামী লীগ আমি এমপি ইলেকশন করেছি, বিএনপিতে এমপি ইলেকশন করেছি, দুটো দলের মনোনয়ন পেয়েছি, কাজেই এই দুটো দলের মধ্যে কি কি কৌশল থাকতে পারে এবং তারা কি কি করতে পারে আর কি কি পারে না, এই বিষয়গুলো নিয়ে আমার যে অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতার আলোকেই আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগ 4টি ডাইমেনশনে চতুর্ভুজ তৈরি করে তারা বর্তমান সমস্যা মোকাবেলা করতে চাচ্ছে। তাদের প্ল্যান এ, সেই প্ল্যান এটা হলো যে, যেটা তারা বলছে না, মাঝে মধ্যে শেখ হাসিনা বলছেন, তারা এখনো মনে করছেন যে শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। প্রথমে কিন্তু তারা বলেছিল পদত্যাগ করেছি, ইদানিং এটা নিয়ে কিন্তু তারা এলোমেলো কথাবার্তা বলছেন। এবং তাদের যে সকল পত্রপত্রিকা রয়েছে, সূত্র রয়েছে, তারা কিন্তু এই বিষয়টা নিয়ে মানুষের মনে একটা নিদারুণ দ্বিধাদ্বন্দ্ব তৈরি করে ফেলেছেন যে আসলে শেখ হাসিনা পদত্যাগ করেননি। ইতিমধ্যে রাষ্ট্রপতি বলেছেন যে পদত্যাগের যে সকল কাগজপত্র থাকা দরকার সেটা তাদের কাছে নেই। শেখ হাসিনা একাধিকবার বলেছেন যে তিনি পদত্যাগ করেননি, আবার বলেছেন যে ঠিক আছে আমি পদত্যাগ করিনি, কিন্তু আমি পরিস্থিতি মেনে নিয়েছি, এখন এটা তত্ত্বাবধায়ক সরকার অধীন নির্বাচন হলে আমি অংশগ্রহণ করতে চাই। তো দুটো অপশনের দিকে তাকিয়ে যেটা সে চেষ্টা করছে যে ভারতের সহযোগিতায় যে কোনো মূল্যে আবার যদি প্রধানমন্ত্রীর রূপে আসা যায়, এটা হলো তাদের প্ল্যান এ। আর প্ল্যান এর 99% তারা কাজ করছে গোপনে, ভারতের সহযোগিতা নিয়ে এবং বিদেশি যে সকল এজেন্ট রয়েছে, বন্ধুবান্ধব রয়েছে, তাদের সাহায্য সহযোগিতা নিয়ে। এবং ইতিমধ্যে ধরেন আমেরিকাকে তারা বলতে গেলে নিউট্রালাইজ করে ফেলেছে। আপনারা জানেন যে সেখানে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন তিনি আছেন, এবং তার সঙ্গে ওয়াইড রেঞ্জে আমেরিকার একটা সম্পর্ক আছে। এবং যে পর্যায়ে ডক্টর মোমেনের সম্পর্ক আমেরিকাতে আছে, জাতিসংঘ, তারপর পেন্টাগন, ওদের স্টেট ডিপার্টমেন্ট, সিভিল সোসাইটি, ওই পর্যায়ে আসলে বিএনপি বা জামাতের কারোর সম্পর্ক নেই। এরবারে সজীব ওয়াজেদ জয় সেখানে আছে, তাদের ফান্ড আছে, টাকা আছে, অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে। ফলে আপনি দেখুন যে আজ থেকে 14 মাস আগে যে ডিপ স্টেট পলিসির কারণে তাদের পতন হয়েছিল, ঠিক এখন সেই আমেরিকা বলতে গেলে একেবারে নিউট্রাল হয়ে গেছে আওয়ামী লীগের ব্যাপারে। আর বর্তমান সরকার যখন বাংলাদেশে যারা চালাচ্ছে তাদের ব্যাপারে বলতে গেলে ধীরে 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 সরে গিয়ে একটার পর একটা বাধা তৈরি করে ফেলছে। তো এটাকে তারা গোপন রেখে প্ল্যান এ অনুযায়ী তারা আবার ফিরে আসতে চাচ্ছে, কিন্তু এটা তারা বলছে না। তারা এটাকে অনেকটা বিস্ফোরণের মতো, অনেকটা টুস করে ঢোকার মতো, অনেকটা সুনামির মতো তারা এই জিনিসটা ঘটাতে চাচ্ছেন। তাদের দ্বিতীয় যে প্ল্যান, সেই দ্বিতীয় প্ল্যানটা হলো যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিটা নর্মালাইজ করা এবং যেটাকে বলা হয় রিকনসিলিয়েশন। বিএনপি ক্ষমতা আসুক, নির্বাচন হোক, বা নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারুক, তো এটাকে একটা রিকনসিলিয়েশন করে সে 5 বছরের একটা মাল্টি প্ল্যান নিয়ে আবার ক্ষমতায় ফিরে আসার জন্য তাদের দ্বিতীয় প্ল্যান। এবং এটা বাংলাদেশে যারা রাজনীতি করে মোরালের সবাই এটা বুঝতে পারেন। এই জন্য সবারই একটা দাবি যে আওয়ামী লীগকে কোনো অবস্থাতে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না, দেওয়া ঠিক হবে না। সর্বশক্তি নিয়ে তাদেরকে রাজনীতি থেকে বাইরে রাখতে হবে, তারপরে তাদের উপর দমন পীড়ন চালিয়ে যে জিতে যে হারে। তো এইভাবে একটা পলিসি বর্তমান সরকার থেকে শুরু করে যারা সরকারের ঘনিষ্ঠজন রয়েছেন তারা করতে চাচ্ছেন। এটা হলো প্ল্যান বি। আর প্ল্যান সি, প্ল্যান সি হলো নির্বাচন যদি হয়
তাহলে সেক্ষেত্রে যাকে বলা হয় পাকিস্তানে যেভাবে ইমরান খান জেলখানাতে থেকে তিনি নির্বাচনে অংশগ্রহণ করে একটা বিস্ময়কর সফলতা লাভ করেছেন, ঠিক একই নিয়মে একই পদ্ধতিতে আওয়ামী লীগও চাচ্ছে যে তার দল কোনো রকম দলীয় ব্যানার ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসাবে বিভিন্ন জায়গাতে যারা জনপ্রিয় প্রার্থী রয়েছেন তারা দাঁড়াবেন, এবং এর জন্য যত অর্থ খরচ করা লাগে, যা কিছু করা লাগে, এটা আওয়ামী লীগ করবে, এবং সঙ্গে তো রয়ের সাপোর্ট থাকবে, আর রয়ের যে সকল এজেন্ট প্রশাসনে আছে তারাও সেই কাজ করবে। এবং ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে নির্বাচনের কোনো নামগন্ধ নেই, বিএনপি সেখানে প্রার্থী ঘোষণা করেছে, এবং তার সঙ্গে পাল্লা দিয়ে অনেক মানুষ তারা ওই যে কাজটি করছে, অনেকে বিএনপির মধ্যে ঢুকে গেছে। আওয়ামী লীগের অন্তত পক্ষে এই যে বিএনপির যে মনোনয়ন দেয়া হয়েছে, এর মধ্যে একজনের মনোনয়ন জয় বাংলা বলার জন্য বাদ হয়ে গেছে, আর একজনের মনোনয়ন যায় যায় ভাব, এরকম একটা অবস্থা। কিন্তু যেগুলো এখনো প্রকাশিত হয় নাই, অন্তত পক্ষে 15 থেকে 20 জন যারা আওয়ামী লীগের এজেন্ট, এই আওয়ামী লীগের এজেন্ট কিভাবে কোন অবস্থাতে ঢুকে পড়েছে আই ডোন্ট নো। তারা নিজেদের ভুল পাল্টে মূলত আওয়ামী লীগের জমানাতে তারা ব্যবসা করেছে, বাণিজ্য করেছে, কিন্তু রাজনৈতিক তারা ওইভাবে নিজেদেরকে যাকে বলা হয় আওয়ামী লীগের কর্মী হিসেবে তারা বা পদপদবীধারী হিসেবে তাদের প্রতিষ্ঠিত করেনি, কিন্তু ব্যবসায়িকভাবে তারা আওয়ামী লীগের মানে এত ঘনিষ্ঠ যেটা আওয়ামী লীগের মধ্যে তারা ঢুকে গিয়েছিল, মানে আওয়ামী লীগের সকল সুযোগ সুবিধা নিয়েছে, এবং এখন পর্যন্ত তারা জয় বাংলা লোক হিসেবে পরিচিত, কিন্তু তারা বিএনপির মধ্যে ঢুকে গেছে এবং মনোনয়ন বাগিয়ে নিয়েছে। এবং এটা এত সুন্দরভাবে হয়, যার একটা উদাহরণ দেই। মেয়র আতিক আছেন না, মেয়র আতিকুল হক, যেটা আতিকুল ইসলাম যেটা হলেন, ভালো মানুষ, আমাদের বন্ধু মানুষ, কিন্তু তিনি কিন্তু কোনোদিন কোনো অবস্থাতেই আওয়ামী লীগের লোক ছিলেন না, আওয়ামী লীগের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। তিনি বিজিএমইতে যে পলিটিক্স করতেন, সেই পলিটিক্সে তার পুরোটাই ছিল বিএনপি কেন্দ্রিক, এবং তিনি মনে প্রাণে তারেক জিয়া, বেগম জিয়া, শহীদ জিয়া এই আদর্শের ধারক এবং বাহক ছিলেন। কিন্তু কোন পলিসিতে, কোন অবস্থাতে পড়ে তিনি বিএনপিকে বাদ দিয়ে তিনি যেভাবে আওয়ামী লীগে গেলেন, আওয়ামী লীগ কিন্তু বুঝতে পারেনি। এখন তিনি জেলে আছেন, কিন্তু হঠাৎ করে যদি আপনি দেখেন যে তাকে নিয়ে বের হয়ে বিএনপির নির্বাচন করছেন, সেক্ষেত্রে আওয়ামী লীগ বুঝবে ঠেলা কেমন। তদ্রুপ যে কাজটা বিএনপি করেছে বিভিন্ন সময়টিতে, আপনার চট্টগ্রাম মেয়র পদে মঞ্জুর সাহেবকে নিয়ে যাওয়া হয়েছিল, আবার আওয়ামী লীগও বিভিন্ন সময়টাতে দেখা গেছে খালেককে একবার জোর করে নিয়ে যাওয়া হয়েছিল, এরকম অনেক কিছু ঘটেছে। তো এই সময়টা তো আওয়ামী লীগ যে কাজটি করেছে, এই বিএনপির যে মনোনয়ন প্রত্যাশী তাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। 2 নম্বর হলো যে বিএনপির যে সকল প্রসপেক্টিভ প্রার্থী আছে, একদম ডাইহার্টেড বিএনপি, যারা এই মনোনয়ন না পাওয়ার কারণে বিক্ষুব্ধ, তাদেরকে স্বতন্ত্র দাঁড় করিয়ে দিয়ে তাদেরকে পাশ করিয়ে আনার জন্য যত টাকা দরকার আওয়ামী লীগ সেটা খরচ করবে, এই যে প্ল্যান সি এর আন্ডারে। আর থার্ড হলো আওয়ামী লীগের যে সমস্ত ব্যবসায়ী রয়েছে, যে সমস্ত লোকজন মোটামুটি নিউট্রাল রয়েছে, তাদেরকে এই সময়টিতে রাজনীতিতে মানে অ্যাক্টিভ করানো হয়েছে। এবং এই মানুষগুলো বেশিরভাগই এতটা স্মার্ট যে বাংলাদেশে বিএনপির প্রথম সারির 10 জন নেতাদেরকে পকেটে রেখে গাবতলী গরুর হাটে বিক্রি করে আসতে পারে, এইরকম মেধা তাদের আছে, অর্থ তাদের আছে, তারা সমাজে যথেষ্ট শক্তিশালী, এবং তারা বিএনপির যে কোনো প্রার্থীকে তারা মারামারি করার ক্ষেত্রে এখন এই সময় বাংলাদেশে মারামারি করে তাদের গাল ফাটাই দিতে পারে, তারপর ইলেকশন করে জিতে আসতে পারবে, জনগণের ভোট পাবে, টাকা খরচ করতে পারবে, এবং প্রশাসনকে নিজেদের অনুকূলে রাখতে পারবে। এইরকম লোক আছে অন্তত পক্ষে 20 থেকে 25 জন। তাহলে বোঝার চেষ্টা করুন যে বিএনপির মধ্যে ঢুকে আছে 15 থেকে 20 জন, এই মধ্যে যারা মনোনয়ন পেয়েছে। বিদ্রোহী প্রার্থী যদি অ্যাটলিস্ট 25 জন দাঁড়া করাতে পারে, তাহলে এই 20 আর 25 45 জন হলো। আর তাদের যারা লোকজন রয়েছে তাদেরকে যদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আরো 30-35টি আসন আওয়ামী লীগ আনতে পারে নির্বাচনে, ইমরান খানের সেই পলিসিতে, বোঝার চেষ্টা করেন যে তখন যদি জামাত, এনসিপি, অন্যান্য দলের সঙ্গে পার্লামেন্ট গঠন হওয়ার পরে একটা ঐক্য হয়, সরকার কারা গঠন করবে, এটা নিয়ে আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। এবং সেই অর্থে কে যেন একজন বলছিল, মানে এটার কোনো ভিত্তি নেই, কিন্তু যেহেতু সামাজিক মাধ্যমে আমি কন্টেন্ট তৈরি করি এবং সামাজিক মাধ্যমে এটা রীতিমতো ভাইরাল হয়েছে, এবং যাকে বলে খুব কৌশলগত একটি জায়গা থেকে যখন একজন আমাকে টেলিফোন করলেন, মানে আওয়ামী লীগের এক নেতা, সেই নেতা জেলখানাতে বন্দী আছেন, তার নিকটাত্মীয় একজন টেলিফোন করে বললেন যে আপনি জানেন রনি ভাই, এরকম তো 300 সিটে আওয়ামী লীগের প্রার্থী কনফার্ম করা হয়েছে। তো এই কারণে আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগকে নিয়ে আসলে আমাদের একটু ভাবার দরকার আছে, এবং সেই ভাবনার ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে এই যে আওয়ামী লীগের যে প্ল্যান সি,
যে নির্বাচন যদি হয় সেই নির্বাচনে যে কোনো মূল্যে তারা অংশগ্রহণ করবে, যত টাকা হোক, এবং তাদের যে কোনোভাবে হোক 80 থেকে 90টি বা 100টি সিট তারা কনফার্ম করবে। তারপরে একটা কোয়ালিশন করবে, এবং কোয়ালিশন করতে গিয়ে টাকা বলেন, ক্ষমতা বলেন, যা কিছু বলেন, সব জিনিসই তাদের ফেভারে আছে। তাহলে কপাল পড়বে কার? বিএনপির। গেল প্ল্যান সি। এরপরে প্ল্যান ডি, যেটিকে চতুর্ভুজের একটি বাহু হিসেবে বলার চেষ্টা করেছে। প্ল্যান ডি হলো যে কোনো মূল্যে নির্বাচনকে বানচাল করা। এবং সামনে 13 তারিখে ঢাকা ব্লকেট তারা ঘোষণা করেছে। এটা একটা অ্যাসিড টেস্ট কেস, কিছুই হবে না, কিন্তু এটা দিয়ে জাস্ট কিছু করার চেষ্টা। এবং আওয়ামী লীগ সেটা ভারতের সাহায্য নিয়ে, সহযোগিতা নিয়ে, তাদের যারা লোকজন রয়েছে তাদেরকে দিয়ে পুরো নির্বাচন প্রক্রিয়াটাকে বানচাল করা, তারপরে অরাজকতা তৈরি করা, নির্বাচনে যারা প্রার্থী তাদের মধ্যে ভয় তৈরি করা, আতঙ্ক তৈরি করা, নির্বাচনের মাঠটিকে রীতিমতো ভয়াবহ করে তোলা, এবং প্রশাসনে তাদের যে সমস্ত লোকজন রয়েছে তাদের মধ্যে একটার পর একটা ঘাপলা তৈরি করা তাদের মাধ্যমে। এটা করে নির্বাচনটাকে যদি বানচাল করে দেওয়া যায়, সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে এখনো যতটুকু তার ক্ষমতা রয়েছে, এটা বলতে গেলে শূন্যের কোঠা নেমে আসবে যদি দেখা যায় যে তিনি নির্বাচন করতে পারছেন না। অর্থাৎ, এবং এই কাজগুলো এই নভেম্বর মাসের মধ্যে করা হবে বলে আমার কাছে মনে হচ্ছে আর কি। তো সেক্ষেত্রে এই যে 300 আসনে যে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণার কথা সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, আর আমি যে 4টি অ্যাঙ্গেল থেকে আওয়ামী লীগের প্ল্যান এ, বি, সি, ডি বর্ণনা করলাম, এর সঙ্গে আপনি একমত হতেও পারেন, নাও হতে পারেন। যদি সরকারের কর্তা ব্যক্তিরা মনে করেন এর মধ্যে কোনো যুক্তি আছে, তারা যদি প্রস্তুতি নেন, প্রস্তুতি নিয়ে যদি একটা ভালো নির্বাচন করার জন্য চেষ্টা করতে পারেন, বিএনপির লোকজন যদি এই যে ঘটনাগুলো বললাম, এটা নাও হতে পারে, কিন্তু যদি হয় সেক্ষেত্রে তাদের যদি একটা প্রস্তুতি থাকে, আমি মনে করি বিএনপির জন্য খারাপ হবে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো উদ্বেগ উৎকণ্ঠা প্রসঙ্গে। শিরোনামটা যদি এভাবে বলি যে বাংলাদেশের আরো কাছাকাছি চলে এলো ভারতীয় সেনাবাহিনী, এভাবেই আলাপটা করতে চায় যে বাংলাদেশ গত 15 মাসে আভ্যন্তরীণভাবে খুব করুণ অবস্থার মধ্য দিয়ে আছে, এবং শুধু তাই নয়, নিরাপত্তা থ্রেটে পড়ে গেছে দারুণভাবে। বাংলাদেশে পাকিস্তানিদের লাফঝাপ, পাকিস্তান আইএসআই লাফঝাপ, পাকিস্তান জঙ্গি গোষ্ঠীর লাফঝাপ, এই লাফঝাপ এবং ভারতকে উস্কানি দেওয়া, এই সব কিছু মিলিয়ে ভারত কিন্তু ব্যাপক প্রস্তুতি, চারিদিকে শোরগোল পড়ে গেছে। এগুলো বলি বা বলছি, হয়তো অনেকে মনে করতে পারেন বা মনে করেন, যারা খোঁজ খবর রাখেন তারা জানেন, কিন্তু যারা খোঁজ খবর রাখেন না তারা মনে করেন যে রূপকথার গল্প নয়। আমি যে কথাগুলো বলছি যে এই কথাগুলো সত্য কথা। ভারতীয় সেনাবাহিনী আরো কাছাকাছি কিভাবে এলো? সম্প্রতি খবর পাওয়া গেল যে ভারতের উত্তর দিনাজপুরের চোপড়া এবং আসামের ধুবড়িতে ভারতীয় সেনাবাহিনীর নতুন আরো 2টি, যেগুলো চিকেন নেক থেকে খুব কাছাকাছি, চিকেন নেকটা এই মুহূর্তে খুব আলোচিত, চিকেন নেক থেকে কাছাকাছি 2টো স্থানে ভারতীয় সেনাবাহিনীর সেনা ঘাঁটি স্থাপন করা হলো। এগুলোর প্রমাণ আপনি যদি ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের সোশ্যাল মিডিয়া পেজে যান, তাহলে ইস্টার্ন কমান্ডের যে কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আর.সি. তিওয়ারি, তিনি গতকালকে বৃহস্পতিবার এই 2 বেস ক্যাম্প পরিদর্শন করেছেন। এই 2টো বেস ক্যাম্পের সঙ্গে আরো একটি বেস ক্যাম্প আছে, যদিও সেটি বাংলাদেশ সীমান্তের সাথে সেই রাজ্যটি নয়, বিহারের কিষানগঞ্জে। বিহারের কিষানগঞ্জ আর্মি বেস ক্যাম্পটাও চিকেন নেক থেকে খুব বেশি দূরে নয়। কিষানগঞ্জের দূরত্ব 152 থেকে 180 কিলোমিটারের মধ্যে, আসামের ধুবড়ির দূরত্ব 222 থেকে 240 কিলোমিটারের মধ্যে, আর উত্তর দিনাজপুরের চোপড়ার দূরত্ব মাত্র 52 কিলোমিটারের মধ্যে। এইরকম ডিস্টেন্সে ইন্ডিয়ান আর্মির নতুন নতুন বেস ক্যাম্প হচ্ছে। এই খবরগুলো সোশ্যাল মিডিয়াতে তো এসছে। ভারতীয় ইংরেজি দৈনিক শতবর্ষী পুরনো ডেকান ক্রনিকেল একটা রিপোর্টও করেছে। বিশেষ করে বাংলাদেশ সীমান্তের খুব কাছাকাছি উত্তর দিনাজপুরের চোপড়া ঘাঁটি বৃহস্পতিবার পরিদর্শন করেন ইস্টার্ন কমান্ডের লেফটেন্যান্ট জেনারেল আর.সি. তিওয়ারি। এক্স পোস্টে এবং ফেসবুক পোস্টে লেখা হয়, হ্যাশট্যাগ চোপড়া ডিফেন্স ল্যান্ডে মোতায়েন করা হ্যাশট্যাগ ব্রহ্মস্ত্র কর্পস এর সেনা সদর পরিদর্শন করেছেন লেফটেন্যান্ট জেনারেল আর.সি. তিওয়ারি
আর্মি কমান্ড ইস্টার্ন। তিনি এ সময় সেনাদের সঙ্গে কথাবার্তা বলেন এবং স্বল্প সময়ের মধ্যে ঘাঁটি স্থাপন এবং কার্যক্রম চালানোয় তাদের পেশাদারিত্ব এবং ক্লান্তিহীন প্রচেষ্টার প্রশংসা করেন। উদ্ভূত নিরাপত্তা চ্যালেঞ্জের ক্ষেত্রে তাদেরকে অপারেশনাল প্রস্তুতি এবং সক্রিয় থাকার জন্য সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখার আহ্বান জানান। এতে আরো বলা হয়, আর্মি কমান্ড ইস্টার্ন এছাড়াও আলোচনা করেন চোপড়া আসনের এমএলএ হামিদুল রহমান ও অন্য বেসামরিক ব্যক্তিবর্গের সঙ্গে। এ সময় এই অঞ্চলের নিরাপত্তা ও উদ্ভূত পরিস্থিতিতে সামরিক বেসামরিক সহযোগিতার উপর গুরুত্ব পুনর্ব্যক্ত করেন। আসামের সীমান্ত এলাকায় কর্পসও পরিদর্শন করেন জেনারেল তেওয়ারি। এই সফরের সময় ইস্টার্ন আর্মি কমান্ডার আরো পর্যালোচনা করেন সীমান্ত এলাকায় অপারেশনাল প্রস্তুতি এবং অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি। বুঝতেই পারছেন যে চিকেন নেককে কেন্দ্র করে ভারতীয় সেনাবাহিনী চারপাশ দিয়ে ঘিরছে। শুধু তাই নয়, বাংলাদেশ সীমান্ত দিয়েও ঘিরছে। কেন? এতদিন তো এমনটা প্রয়োজন হয়নি, আজকে কেন প্রয়োজন হচ্ছে? আজকে প্রয়োজন হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে একটি ভারত বিরোধী সরকার আছে এবং একই সাথে এই সরকারকে পৃষ্ঠপোষকতা করছে এবং এই সরকারকে দিয়ে উস্কানি তৈরি করছে এবং নিজেরা উস্কানি তৈরি করছে পাকিস্তান, যার দরুন ভারত সম্ভাব্য প্রস্তুতি কোন রকমের উস্কানি হলেই একদম ফাটিয়ে দেবে। ভারত তাদের পূর্ব সীমান্তে এত বেস ক্যাম্প, আর্মি বেস ক্যাম্প কেন করছে? এইসব আর্মি বেস ক্যাম্পের পেছনে টাকা পয়সা খরচ হয় না? খরচ হয়, বাড়তি খরচ করছে। বিশেষ করে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে গত বছরের অগাস্টে বাংলাদেশ সরকার পতনের পর একটি দখলদার সরকার আসবার পরে ভারতের আরো বেশি খরচ হচ্ছে পূর্ব সীমান্তকে কেন্দ্র করে। ভারতের অনেক সীমান্ত আছে, তো সেখানে তো কোনো পয়সা খরচ হয় না। নেপাল সীমান্তে তো কোনো কাঁটাতারের বেড়াও নেই, সেখানে পয়সা খরচও করতে হয় না। সেখানে বিএসএফও কতটুকু আছে সে ব্যাপারেও প্রশ্ন আছে। কিন্তু বাংলাদেশে এত নিরাপত্তা কেন? বাংলাদেশ এবং ওদিকে পশ্চিম সীমান্ত পাকিস্তান, এ দুটোর নিরাপত্তা এখন সমানে সমান করতে হচ্ছে। এটি ভারতের জন্য অবশ্যই বাড়তি চাপ এবং বাড়তি পয়সা খরচের ব্যাপার, বাড়তি বাজেটের ব্যাপার। কারণ 4000 কিলোমিটার ব্যাপী বাংলাদেশ সীমান্ত, এই বাংলাদেশ সীমান্তটাকে গভীর দৃষ্টিতে রাখতে হচ্ছে। ওদিকে পাকিস্তানের সীমান্ত, এই দুটো সীমান্ত, চীন সীমান্ত এখন খানিকটা স্তমিত, খানিকটা শান্ত, কিন্তু বিশেষ করে পশ্চিম সীমান্ত পাকিস্তান এবং পূর্ব সীমান্ত বাংলাদেশ, যারা যে পাকিস্তান এখন এটিকে পূর্ব পাকিস্তান মনে করে, এই দুটো সীমান্তে খুব বেশি জোর দিতে হচ্ছে ভারতের। বিশেষ করে চিকেন নেক নিয়ে ভারত বেশ পেরেশানিতে, কারণ পেরেশানি তৈরি করছে বাংলাদেশ এবং পাকিস্তান মিলিয়ে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে পাকিস্তানি সামরিক তৎপরতা এবং বাংলাদেশের সামরিক বাহিনী পাকিস্তানে সবসময় থাকেই পাকিস্তানে। এই যে মুহূর্তে কথা বলছি এখনো আছে, এবং দুদিন পরে আপনারা জানেন যে পাকিস্তান নৌবাহিনী প্রধানও বাংলাদেশে আসছেন। এরকম চলছে। আবার পাকিস্তান থেকে অস্ত্র মাদক এনে ভরিয়ে ফেলানো হয়েছে বাংলাদেশে। গতকালকে চট্টগ্রাম পোর্টে পাখির খাবারের ঘোষণা দিয়ে মাদক আনা হয়েছে। পাকিস্তান থেকে বাংলাদেশে কি আসতে পারে? এই তুরস্ক থেকে, পাকিস্তান থেকে অস্ত্রের চালান আসছে। কাজেই বাংলাদেশ অরক্ষিত, মানে একটা জঙ্গলে পরিণত হয়েছে। এই জঙ্গল থেকে যদি কোনো রকমের উস্কানি তৈরি হয়, ভারত সাথে সাথে অ্যাকশনে যাবে। এ কারণে ভারত বাংলাদেশ সীমান্তের আরো কাছাকাছি এবং কৌশলগত, ভারতের কৌশলগত ভূমি শিলিগুড়ি করিডোর বা চিকেন নেককে কেন্দ্র করে মিলিটারি বেস ক্যাম্পের সংখ্যা আরো বাড়াচ্ছে এবং শোনা যাচ্ছে এটি নাকি আরো বাড়বে, আরো বিভিন্ন জায়গায় এখানে ছড়িয়ে দেওয়া হবে। কারণ ভারত নিরাপত্তার প্রশ্নে ভারত এতটাই উন্নতির দিকে ধাবিত হচ্ছে, এই উন্নতির জায়গায় যদি কেউ কোনো রকম নিরাপত্তা থ্রেট ক্রিয়েট করে তাকে ছাড়বে না। পাকিস্তানকে গত মে মাসে দেখিয়ে দিয়েছে। আজকে হয়তো বাংলাদেশকেও নিয়েও ভারত হয়তো অপেক্ষা করছে যে বাংলাদেশ থেকে, বাংলাদেশের দিক থেকে কোনো রকমের একটা কোনো ঘটনা ঘটলে সেটিকেও সাইজ করে দেবে। আমাদের জন্য এগুলো দুর্ভাগ্যজনক। আমরা সত্যিকার অর্থে একটা দুর্ভাগ্যজনক পরিস্থিতির মধ্যে ঢুকে গেছি। এখান থেকে বের হতে হবে, নইলে আমরা প্রতিবেশীরাও পাশাপাশি গায়ে গা লাগিয়ে শান্তিতে বসবাস করতে পারবো না। শান্তির কথা বললাম। আমার এই মুহূর্তে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় শান্তির নোবেলধারী, কিন্তু অশান্তির আগুনে বাংলাদেশের মানুষকে দাউ দাউ করে পুড়িয়ে মারছে।
যাই হোক, ভারতের সেনাবাহিনী আমাদের কাছাকাছি চলে আসছে। এর শেষটা কোথায় আমরা এখনো জানি না, কেউ জানে না, কেউ বলতে পারে না। আমরা নিশ্চয়ই শেষটাও দেখব। এই মুহূর্তে এ পর্যন্তই।